আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ধীরে ধীরে মেরুদণ্ডহীন হয়ে পড়ছো তুমি। এভাবে কি মনে হয় রিলেশন ওয়ার্কআউট করবে? আমি কোন পর্যায়ে পৌঁছে গেছি দেখো, আর তুমি কোথায় পড়ে আছো। সাথে আক্ষেপ করেও বলে, এরকম ইমমেচিওর একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ানোই আমার ভুল হয়েছে। তার কঠিন কঠিন সব কথা, তার আক্ষেপ, সবটা মিলিয়ে আমায় অবাকে চরম সীমায় পৌঁছে দিচ্ছিল। এত দ্রুতই আমার উপর আগ্রহ হারিয়ে ফেলল সে। ভীষণ কান্নায় কণ্ঠরোধ হয়ে আসছিল আমার। তার কথার পৃষ্ঠে আর একটা কথাও বলতে পারিনি। চুপচাপ ফোনটা রেখে দিয়েছি। সেবার অভিমান জেঁকে ধরেছিল আমায়, যে সে যেমনটা করে চায় তেমনটা হয়েই দেখাবো আমি। পুনরায় পড়াশোনায় ডুবে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পড়া জমিয়ে রাখতে রাখতে এমন অবস্থা হয়েছিল, পুরোনো পড়া কমপ্লিট করব নাকি নতুনগুলো বুঝে উঠতে পারছিলাম না আমি। তার মধ্যে ফাইনাল পরীক্ষার ডেট পড়ে গেল। অবস্থা আমার আরো খারাপ। পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, দিলেও ফেল করব জানি। কিন্তু ক্লাসমেট আপুরা রেগে ধমকে পরীক্ষা দেওয়ালো। আমিও সুন্দরভাবে ফেল করে মান-ইজ্জত খেয়ে বসে রইলাম। এবার যেন আমার ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে চলছে। আর কিছু না হোক, আমার মতো মেয়েরা সম্মানটা দিয়েই বাঁচে। পুরো ক্লাসে আমি এক ডাব্বা মেরে শেষ পুঁজি সম্মানটাও খোয়ালাম। এবারের চাপ আমার মস্তিষ্ক নিতে পারলো না। সারা জীবন যে কঠিন বিষয়টা শুধু ভেবেই গেছি, তাই এবার বাস্তবে রূপ নিল। সুইসাইড অ্যাটেম্প করলাম আমি। আমাদের কিচেন নাইফটা দিয়ে সময় নিয়ে পোঁচ দিলাম হাতে। আর্টারি কেটে ভয়ানক অবস্থা, রক্তে যখন মাখামাখি পুরো আমি ফ্লোর, ঠিক তখনই কোত্থেকে পাশের রুমের আপুর আগমন। আমার এমন রক্তাক্ত অবস্থা দেখে তার কি যে ভয়ানক চিৎকার। শেষবার ঝাপসা চোখে তাকে দেখার পর আমি চেতনা হারালাম। জানি না ঠিক কতটা সময় পর আমার চেতনা ফিরে এলো, কিন্তু চোখ বন্ধ অবস্থায়ও হাতের যন্ত্রণা ছাড়লেও অন্যরকম একটা অনুভূতিতে কাবু হয়ে রইলাম আমি। ফেলে আসা অতীতের স্মৃতি তাড়া করতে লাগলো আমায়। মাথায় কারো স্নেহের স্পর্শ আর মিহি শব্দে কান্নার আওয়াজ আপার কথা মনে করালো আমায়। ওষুধের ওভারডোজে চট করেই চোখ মেলতে পারছিলাম না, কিন্তু কেবিনে উপস্থিত ব্যক্তিগুলোকে দেখার জন্যও অস্থির অস্থির লাগছিল। ঈষৎ নড়াচড়া করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম আমি। অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসছিল, আপা এসেছো? ইন্তেশার, ইন্তেশার, তুমিও কি আছো ইন্তেশার? আমার মৃদু স্বর কেউ বুঝতে পারছিল কিনা জানি না, কিন্তু মাথার ওপর থেকে স্নেহ স্পর্শ সরে গেল। বেডের পাশে কারো উপস্থিতিও যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আরো অস্থির হয়ে শেষমেশ চোখ মেলে তাকালাম আমি, কিন্তু কোথাও আপা আর কোথাও ইন্তেশার। হসপিটালের জীর্ণ বেডে আমি একা শুয়ে আছি। আমি ছাড়া আর কোনো মানুষের অস্তিত্ব নেই কেবিনটাতে। কে জানে কেন কাঙ্ক্ষিত মানুষ দুটোকে না দেখতে পেয়ে সাথে সাথে আমার কান্না পেয়ে গেল। আমি কিছু না ভেবে বাঁধন ভাঙা কান্নায় ভেঙে পড়লাম। আমার কান্নার শব্দে সরব হয়ে উঠলো আশপাশ। নার্স, তারপর আপুরা সবাই ছুটে এলো কেবিনে। সবাই একটা প্রশ্নই করছিল আমায়, কোনো সমস্যা হয়েছে কি, খারাপ লাগছে? আমি জবাব দিতে পারছিলাম না। কি জবাব দিতাম? কে বুঝতো আমার ভেঙে পড়ার কারণগুলো? অন্যের দুঃখ বোঝার মতো ব্যক্তি পৃথিবীতে আর অবশিষ্ট আছে নাকি? আছে, অবশ্যই আছে। আমি তো পেয়ে গেলাম একজনকে, যে আমি না বলাতেই আমার ভেঙে পড়ার সব কারণগুলো বুঝে গেল। আর কেউ না, ফ্ল্যাটমেট আপুদের মধ্যেই একজন, যে সেদিন রাতে আমার সুইসাইড অ্যাটেম্প নিতে দেখেছিল। হসপিটাল থেকে বাসায় ফেরার পর থেকে সে আমায় খুব সাপোর্ট করতে শুরু করলো। সারাটাক্ষণ আমার সাথে সাথে থাকা শুরু করলো। আমার জীবনের মানে বোঝাতো, মুভ অন কিভাবে করতে হবে বাতলে দিত আমায়। আমি অবাক হয়ে দেখতাম সে একপাক্ষিক চেষ্টা করছে আমার খারাপ সময়গুলো ভোলানোর জন্য। আমি প্রথমে ওকে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সময় যেতে যেতে কিভাবে আপনা থেকেই ও আমার বিশ্বাসের জায়গাটা দখল করে নিল বুঝতেই পারলাম না। ও ঠিক আমায় নতুন করে বাঁচতে শেখালো। ওর সাপোর্টের মাধ্যমে আমি আবারও ঘুরে দাঁড়ানোর শক্তি পেলাম। পড়াশোনা শুরু হলো। আমার কুণ্ঠাবোধ সব এক ঝটকায় সরিয়ে ফেলে বন্ধুত্বের হাত বাড়ালাম আমি সবার দিকে, এবং সফলও হলাম। দেখতে দেখতে আমার হাসি খুশি জীবনটা ফিরে আসতে লাগলো আমার কাছে। সম্পূর্ণটা নয়, কিন্তু আংশিক। না আমরা সম্পর্ক ভাঙলাম, আর না আগের মতো গলার জোর ছিল বলার যে আমরা প্রেমিক প্রেমিকা। আমি ঠিক জানতাম না আমাদের সম্পর্কটা কোন পর্যায়ে ছিল। আমার দিক থেকে চাওয়া পাওয়াহীন সম্পর্ক, আর ওর দিক থেকে আমি জানি না। আমার নিস্তব্ধতা ও কিছুটা দিন স্বাভাবিকভাবেই নিল, কিন্তু বছর গড়ালেও আমার আচরণে যখন পরিবর্তন এলো না, যখন ও দেখলো আমি আর ওকে আগের মতো চাইছি না, তখন হুট করে ওর টনক নড়লো। ও
ওপেন রিলেশনশিপ থেকে পুনরায় ধরাবাঁধা সম্পর্কে আমায় ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠলো। কতভাবেই না ফেরানোর চেষ্টা করতে লাগলো আমায়। ক্ষমা চেয়ে রাগারাগি করে বন্ধুদের দ্বারা বলিয়ে অন্য কাউকে পেয়ে গেছি এমন জঘন্য অপবাদ সহ আরও নানা রকম নাটক করে। কিন্তু আমি ওর কোনো নাটকেই বুঝছিলাম না, ভেতর থেকে কোনো আগ্রহ পেতাম না আসলে ওর প্রতি। ভালো আমি ওকে ঠিকই বাসতাম, শুধু ছাড় দেওয়া ছেড়ে দিয়েছিলাম। একটা খুব অদ্ভুত বিষয় হলো, আমাকে হারিয়ে ওর তর্পণের বিষয়টা আমায় পৈশাচিক আনন্দ দিতে লাগলো। আমি অন্যরকম সুখ অনুভব করতাম ওর কষ্ট দেখে। আমার ভেতর এমন নিষ্ঠুর সত্তা কবে জেগেছিল তা আমি নিজেও জানতাম না, কিন্তু চাইছিলাম এই সত্তা চলে যাক আমার ভেতর থেকে। আমি তো এরকম নই। নিজের এই নিষ্ঠুরতার সত্তাটার সাথে খুব করে লড়াই করছিলাম আমি। এর মধ্যে খবর এলো অন্তু দেশে ফিরেছে, সে দেখা করতে চায় আমার সাথে। আমি কেন যেন না করলাম না। আমার মনে হলো সম্পর্কটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। এজন্য আমাদের মুখোমুখি হওয়াটাও খুব জরুরি। দেখা সাক্ষাৎটা কোনো রেস্তোরাঁ কিংবা ক্যাফেতে করতে চেয়েছিলাম আমি, কিন্তু অন্তু বেছে নিল নিরিবিলি একটা জায়গা, শহরের ভেতরেই, কিন্তু আমি যেখানে থাকি সেখান থেকে অনেক দূর। কেন যেন জায়গাটা নিয়ে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না, এজন্য শুরুতেই না করে দিলাম। সম্পর্ক আগের মতো থাকলে এ নিয়ে সে রাগারাগি করতো অবশ্যই, কিন্তু যেহেতু আগের মতো আর কিছুই নেই, তাই ঠিক বুঝতে পারলো রাগারাগি আর কাজে দেবে না এখানে। তারপর শুরু হলো অসহায়ের মতো রিকোয়েস্ট করা। ওর প্যারাগ্রাফের মতো মেসেজগুলো খুব প্যারাদায়ক লাগতো আমার কাছে। আমি খুব সহজভাবেই বলে দিলাম, দেখা করতে হলে আমার পছন্দ করা জায়গাতেই করতে হবে। রাজি হলে আমি দেখা করব, নইলে দরকার নেই। আমার দৃঢ়তা কিভাবে যেন ওর একগুঁয়েমি ভাব কাটিয়ে দিল। তারপর একদিন হুট করে সময় জায়গা বেছে নিয়ে দেখা করতে গেলাম ওর সাথে। দেখা করার পর একটা অদ্ভুত বিষয় উপলব্ধি করলাম। মানুষটার সামনে আসা মাত্রই আমার কাঠিন্য ভাব ভেতর থেকে শিথিল হতে শুরু করেছে। তার প্রতি ভালোবাসাটা যে এখন পর্যন্ত অক্ষত আছে এবং মনের কোনো না কোনো এক অংশে সুপ্ত আকাঙ্ক্ষা আছে, সেটা সবটা ঠিক করে নেয়ার, এটা ভেবেই আমার ঘাম ছুটতে লাগলো। আমি ভয় পেতে লাগলাম নিজের দুর্বল সত্তার কথা ভেবে। পুরোটা শক্ত হতে আমি শিখিনি। সেলফ রেসপেক্টের বুলি আউড়ে যাওয়া আমার মধ্যে এখনো পর্যন্ত সেলফ রেসপেক্ট জন্মায়নি। এই উপলব্ধিটা যে কতখানি লজ্জায় ফেলেছিল আমাকে বোঝাতে পারবো না। নিজেকে চোর চোর মনে হচ্ছিল একবার করে। এরপর মানুষটা যখন ছলো ছলো চোখে পায়ের কাছে বসে ক্ষমা চাইতে লাগলো, ঠিক তখনই আমার বেহায়া মন লাগাম ছাড়া হয়ে গেল। ইচ্ছে করছিল সবকিছু ভুলে এক ছুটে তার বুকে গিয়ে লুকিয়ে পড়ি, কিন্তু সাথেই সূক্ষ্ম এক দ্বিধার স্তর আমায় ঢিলে বাঁধনে বেঁধে রেখেছিল। না এগোতে পারছিলাম আর না পেছাতে। মনে হচ্ছিল এখনই দম আটকে মারা যাব আমি। নিজের দুর্বলতা লুকাতে মানুষটার সামনে থেকে সরে যাওয়াটা খুব দরকার হয়ে পড়েছিল আমার। একদণ্ড না ভেবে দৌড়ে পালাতেও চাইছিলাম আমি, কিন্তু দুপায়ে এগোলে সে যখন ছুটে এসে লোকারণ্যের মাঝে দুঃসাহসিকতা ভাবে আমায় পেছন থেকে জড়িয়ে ধরলো, ঠিক সেই মুহূর্তে আমার ভেতরে দুর্বলতাও সবলতার মধ্যে মিথ্যে খোলসটা ভেঙে বেরিয়ে এলো। নিজে পাগলাটে প্রেমিকার সত্তার কাছে পরাজিত হয়ে নত মুখে তাকে কোনো রকমে বললাম, ছাড়ো, লোকে দেখছে। সে দুই হাতে আমার গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ভীষণ জেদি কণ্ঠে বলল, ছাড়বো না, ততক্ষণ অবধি ছাড়বো না যতক্ষণ অবধি না আমার পুরনো নীর ফিরছে আমার কাছে। আমি ওকে জোর করে সরানোর চেষ্টা করলাম নিজের থেকে। সেও যেন পণ করেছে ছাড়বে না আমায়। কিছুক্ষণ জোরাজোরি করে ব্যর্থ হলে ক্লান্ত স্বরে বললাম, আমায় অপমান করতে এত ভালো লাগে? এই যে এতগুলো মানুষ অদ্ভুত চোখে তাকিয়ে দেখছে, মান সম্মান থাকছে আমার? কথাটা যেন কাজে দিল। দীর্ঘশ্বাস ছেড়ে সরে দাঁড়ালো আমার থেকে সে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে গেলাম। সেদিন বাসায় ফিরে কেমন একটা ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। কোনো কাজে মন বসছিল না। মস্তিষ্ক জুড়ে শুধু একটা মানুষের খেয়াল, অন্তু, অন্তু আর অন্তু। চোখ বুঝলে দিনের বেলাকার ঘটনাটা বারংবার দেখছিলাম। এসব কথা না আমি কারোর সাথে শেয়ার করতে পারছিলাম আর না নিজের ভেতর চেপে রাখতে পারছিলাম। কি যে এক অন্তর্দণ্ড। এরকম ছটফট করতে করতে রাত কাবার হয়ে গেল আমার। পরদিন সকালে ছিল আমার ক্লাস। নির্ঘুম রাত কাটিয়ে কিঞ্চিত অসুস্থতা শরীর নিয়ে সেই ক্লাস অ্যাটেন্ড করতে হলো আমায়। ক্লাস শেষে কোনো বিরতি নেই। নতুন জবে ঢুকেছি, একটা রেস্তোরাঁয় ওয়েট্রেসের কাজ নিয়েছি আমি। নতুন জবে চাইলেই কি ছুটি নেওয়া যায়? কাজটা বিশাল কঠিন, এত এত নিয়ম মানতে হয়। মনে হয় সেটাও একটা পরীক্ষা ক্ষেত্র। তবুও শরীরের ক্লান্তি, মনের ক্লান্তি সব সাইডে রেখে জোর করে কাজে মন দেওয়ার চেষ্টা করছিলাম। কোত্থেকে অন্তুর আগমন, সে এসে ম্যানেজারের কাছে আমার ফ্যামিলি মেম্বার সেজে আমার জন্য ছুটি চাইতে লাগলো। এমনিতেই ব্যস্ততা ঘিরে ধরেছিল আমায়, তার উপর ওর অনাধিকার চর্চা। বিরক্তিতে মুখ তেতো হয়ে উঠলো আমার।
মনে হলো কষে একটা চড় লাগাই, কিন্তু লোকারণ্যের মাঝে সিন ক্রিয়েট করা অনুচিত। তাছাড়াও এটা আমার কাজের ক্ষেত্র। কোনো রকমে নিজের রাগ সামলে ওকে বললাম, ছুটি নিতে হবে না, আমার কাজ বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে, সে যেন পারলে একটু অপেক্ষা করে। এক কথাতেই রাজি হলো সে, কিন্তু অপেক্ষা করবে রেস্তোরাঁতেই। চুপচাপ এক কর্নারে বসে অযথা এটা সেটা অর্ডার দিতে শুরু করলো। ওর এইসব বাড়াবাড়ি আমার শান্ত থাকতেই দিচ্ছিল না। রাগে একবার মনে হচ্ছিল দেয়ালে ঠুকে ঠুকে নিজেই নিজের মাথা ফাটাই, কিন্তু ধৈর্যহারা হলে তো চলবে না। পুরোটা সময় খুব কৌশলে ওকে ইগনোর করে গেলাম আমি। কাজ শেষ হলো মাগরিবের আজানের একটু আগে, তারপর সোজা বাদরটার হাত ধরে বাইরে বেরিয়ে আসলাম। রেস্তোরাঁ ত্রিসীমানা থেকে ওকে বের করার পর আমার মনটা একটু শান্ত হলো। ফুটপাত দিয়ে চুপচাপ হেঁটে চলেছি পাশাপাশি। কিছুটা পথ যাওয়ার পর কোমল স্বরে সে বলল, নিজেকে এতখানি কষ্ট দেওয়ার কোনো মানে হয়? আচমকা ওর কথাটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি। পাশ ফিরে ভ্রু কুঁচকে চাইলাম আমি। ও আলতো ভাবে আমার কপালে আসা বেবি হেয়ারগুলোকে কানের পেছনে গুজে বলল, অমানবিক পরিশ্রম করো তুমি রেস্টুরেন্টটাই। এত কাজ কেউ কাউকে দিয়ে করায়? তার উপর ম্যানেজারটা ভালো না, কেউ স্টাফের সাথে এত রুড বিহেভ করে? শ্রাউলেন, বলতে বলতে চোখ মুখ শক্ত হয়ে গেল ওর। আমি ঝটকা মেরে ওর হাতটা সরিয়ে দিলাম। অনেক সহ্য করেছি তোমার নাটক, প্লিজ বন্ধ করো এসব। এতদিন বাদে কোত্থেকে উদয় হয়ে এসব মিছে মিছে নাটক করার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। উদ্দেশ্য কি তোমার? আমার কথায় আহত দৃষ্টিতে তাকালো ও। আমি নাটক করছি? তোমার আসলেই তাই মনে হয় নীর? হ্যাঁ, মনে হয়, মনে হয়। নাটক না তো, তো কি আর। সত্যি করে বলো তো, আমার থেকে চাওটা কি তুমি? অনেক তো হলো, অনেক অপমান অবহেলা সহ্য করলাম তো আমি। এখন আর কি করতে বলছো আমায়? ওহো, একটা জিনিস বোধহয় বাকি আছে। তোমার মনোরঞ্জনটা এখনো করা হয়নি, রাইট? তুমি কি সেজন্য? নীরদ, ধমকে উঠলো অন্তু। রাগে চোয়াল শক্ত হয়ে উঠলো ওর। আমার কাজ চেপে ধরে ক্ষুব্ধ স্বরে বলল, আমি তোমার কাছে এতখানি ছোট হয়ে গেছে নীর? আমার ভালোবাসা এতখানি নিচে নেমে গেছে তোমার কাছে? তোমার মনে হয় তোমার অন্ত খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসতে পারে? আমার নও তুমি অন্তু, নও তুমি আমার, আর আমিও তোমার নই। তুমি মানো আর না মানো নীরদ, তুমি আমারই, কেবলই আমার। বলতে বলতে খুব কাছে চলে এলো ও আমার। আমি বেশিক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। চট করে মুখ ফিরিয়ে নিলাম। অলক্ষে দুফোঁটা অশ্রু বিসর্জন হয়ে গেল বোধহয়। অন্তু আলতো করে আমার গালে হাত রাখলো। আমাকে ভুল বোঝো না নীরদ, এতটাও নিচে নেমে যায়নি তোমার অন্ত। বিশ্বাস করো, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি আমি। আমি তো আমি তো আমার অভিমানী প্রিয়সীকে ফিরিয়ে নিতে এসেছি, সম্পর্কটাকে একটা নতুন নাম দিতে এসেছি। তুমি আমাকে স্বীকার করবে না নীর? ক্ষমা করবে না তুমি আমায়? আমি বললাম, এত সহজ, এত সহজে ভুলে যাবো আমি সবকিছু? আমার এতদিনের কান্না, আত্মসম্মান বিসর্জন সব ভুলে যাবো আমি এক নিমিষে? আমি বুঝতে পারলাম না, রাগলাম নাকি আমার কণ্ঠ দিয়ে অভিমান ঝরে পড়ছিল। এক ঝটকায় বুকে জড়িয়ে নিল ও আমায়, ভাঙা স্বরে বলল, অপরাধ করে ফেলেছি আমি, বিরাট বড় অপরাধ। কি যে হয়ে গেছিল আমার! আমি না পারছিলাম না সবটা ম্যানেজ করতে। তোমায় একলা রেখে গিয়ে এত অপরাধবোধ হতো, পড়াশোনাও ভালো লাগতো না। এত কষ্ট করে সবটা গুছিয়ে নেওয়ার পর অকারণে যখন তা এলোমেলো হয়ে যাচ্ছিল, তখন আর সহ্য করতে পারছিলাম না। নিজের হাতে সাজানো গোছানো সব কিছু কিভাবে এলোমেলো হয়ে যাচ্ছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিলাম। এই জন্য তোমার ডাকে সাড়া দিতে পারছিলাম না। আমি জানি আমার মৌনতা তোমাকে অস্থির করে তুলছিল। তুমি আরো বেশি করে আমায় চাইতে লাগলে, আর তখনই তখনই আমার কথাটা সম্পূর্ণ করলো না অন্তু। আমি মৃদু স্বরে আওড়ালাম। সম্পর্কটাকে বোঝা লাগছিল, বাড়তি ঝামেলা মনে হচ্ছিল আমার। তোমার সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দেওয়ার একমাত্র কারণ মনে হচ্ছিল আমার। তাই তুমি পালাতে চাইছিলে আমার থেকে, এই সম্পর্কটা থেকে। না নীরদ, না, পালাতে আমি চাইছিলাম না। তোমার থেকে পালিয়ে কোথায় যেতাম আমি? আমার শুধু একটা সময়ের প্রয়োজন ছিল, একটু সময়। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল ও, আচ্ছা, ও কি কাছে? আমার কাঁধের কাছে জামাটা ভেজা লাগছে কেন? দুর্বল হাতে ঠেলে সরাতে চাইলাম আমি ওকে। দেখতে চাইলাম ওর অশ্রু সজল কাতর মুখখানা। আশ্চর্য, কয়েকদিন আগেও তো ওর অস্থিরতা পৈশাচিক আনন্দ দিচ্ছিল আমায়, তবে আজ কেন যন্ত্রণা দিচ্ছে? আমি কি দুর্বল হয়ে পড়ছি? আমায় নিশ্চুপ থাকতে দেখে অন্তু আমার নাম ধরে ডাকলো একবার, কিন্তু সাড়া দিলাম না আমি। দিতে ইচ্ছে করলো না আসলে।
ও কি মনে করলো না করলো বলা নেই কওয়া নেই, হঠাৎ আমায় ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়লো। ছলো ছলো চোখে হাত জোর করে বলল, থাকতে পারছি না আমি তোমাকে ছাড়া। এক জীবনে তুমি আমার পাশে থাকবে না ভাবলেও আমার দম বন্ধ হয়ে আসে। তুমি আমাকে যে শাস্তি দাও আমি মাথা পেতে নেব। শুধু আমার হাতটা ছেড়ো না প্লিজ। বিশ্বাস করো, নিরোধকে ছাড়া তার অন্তর শেষ হয়ে যাবে, স্প্রেড শেষ হয়ে যাবে। বলতে বলতেই ওর চোখ দিয়ে পানি গড়াতে শুরু করলো। ওর কাতর কণ্ঠস্বর আমাকেও ছুঁয়ে ফেললো খুব করে। আমিও আর পারলাম না গুটিয়ে থাকতে। ঠিক ভুল বিচার করার সমস্ত ক্ষমতা হারিয়ে ওর মুখোমুখি বসলাম হাঁটু গেড়ে। ওর হাত দুখানা দু হাতে জড়িয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বললাম, কঠিন শাস্তি দেবো আমি তোমায় অন্তু, কঠিন শাস্তি। আমাকে যতখানি যন্ত্রণা দিয়েছ তার শত গুণ যন্ত্রণা আমি তোমায় দেব বলে দিলাম। অন্তু চট করে টেনে আমায় বুকে জড়িয়ে নিল, চাঁদিতে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, সব মঞ্জুর, শাস্তি দাও, তবু ছেড়ে যেও না। এরপর কয়েক মাস আমরা নিজেদের মধ্যে গুছিয়ে নিলাম সবটা। সেও আর ফিরল না বিদেশে, লেখাপড়া অর্ধেকে রেখে দেশে কিছু করার পরিকল্পনা করলো। আমি দু একবার বললাম তাকে এমন সিদ্ধান্ত না নিতে, সবটা সে সর্ট আউট হয়েই গেছে। এখন কেন নিজ স্বপ্ন থেকে মুখ ফিরিয়ে নেবে? বিপরীতে সে কেবল এটুকুই বলল, আমি দীর্ঘ সময় একটা কাজে আগ্রহ ধরে রাখতে পারি না নীরদ। এখন যখন লেখাপড়া থেকে আগ্রহ চলে গেছে তখন যত যাই হোক সে আগ্রহ আর ফিরবে না। তুমি আর ঋণ নিয়ে ঝামেলা করো না। এই কথার প্রেক্ষিতে আর কি বা বলার থাকে মানুষের। স্বাভাবিকভাবে আমিও আর কথা খুঁজে পেলাম না বলবার মতো। তবে একবার করে মনে হতো আমি বোধহয় স্বার্থপরের মতো আচরণ করছি। এটা তো ওর ভুল ডিসিশন। আমার বোধহয় ওর আরো জোরাজোরি করা উচিত ছিল। কিন্তু কেন যে ভেতরে অদ্ভুত শীতলতা, যেন ওর এই সিদ্ধান্তে মনে তৃপ্তি এসেছে আমার। এই তৃপ্তিটা থেকেই বোধহয় এসব ভেবেও আবার অপরাধ বোধ হতো। কেমন পার্টনার আমি! উজ্জ্বল ভবিষ্যৎ ফেলে সে এমন কোথাও স্থান করে নিতে চাইছে যেটা তার জন্য তৈরিই হয়নি। এত সব জানা সত্ত্বেও আমি নীরব কি করে? তবে স্বার্থান্বেষী তো কিছুটা হয়েছিলাম বটে। এসব অপরাধ বোধ কত শত যুক্তিতে আটকাবার চেষ্টা করেছি, তার ইয়ত্তা নেই। অন্তর বাবার পাথরের ব্যবসা, এসব ব্যবসার প্রফিট অনেক। ও ইন্টেলিজেন্ট ছেলে, ব্যবসায় হাত লাগাতেই যেন লাভের পালে জোর হাওয়া লাগলো। দেখতে দেখতে কয়েক মাসে ব্যবসার অবস্থা আরো উন্নত হলো। পাথরের ব্যবসার পাশাপাশি সে আরো নতুন নতুন কাজে হাত দেওয়ার কথা ভাবছিল। ছেলেটা খাটতো প্রচুর, কত কত দিন কেটেছে ঘন্টার পর ঘন্টা মিটিং করে, ট্রাভেল করে, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আর রাতের ঘুম তো নেই। আমার মনে হলো ও কোনো কিছুর ওপর থেকে দ্রুত আগ্রহ হারিয়ে ফেলেও যখন কোনো কাজে হাত দেয় সেটার চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত থামেই না। ওর এই ব্যস্ততম দিনগুলোতে আমাদের যোগাযোগ হতো একটা নির্দিষ্ট দিনে, প্রতি শুক্রবার। সেদিন সারাটা দিন ও আমার নামে লিখে দিত। সপ্তাহে 6 দিন যে কথাটা হতো না সেটা ওই একদিনে পুষিয়ে নেওয়ার চেষ্টা করতাম আমরা। ওইদিকে আমার পড়াশোনা, কাজ সবটা সমান তালে এগোচ্ছিল। মোটামুটি খুশিই ছিলাম আমরা এভাবে। কিন্তু লং টার্মে খুশি আমাদের সইবে কেন? আমাদের জীবনে বিরাট একটা পরিবর্তনের সূচনা করতে আচমকা অন্তুর বাবার ডেথ হয়ে গেল। পৃথিবীতে বাবাই ছিল ওর একমাত্র অভিভাবক। যখন মাথা থেকে সেই বাবার ছায়া সরে গেল তখন থেকে ও ভাঙতে শুরু করলো। ছন্নছাড়া জীবন শুরু হলো ওর। দিনের পর দিন কেটে যায়, অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে রাখে। তার অফিস বন্ধ, কাজ বন্ধ, জ্ঞাতিজনের সাথে যোগাযোগও বন্ধ। সবকিছু থেকে কেমন গুটিয়ে নিল সে নিজেকে। আমি ওর এমন অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেলাম। এই ভয়ের কারণে সিদ্ধান্ত নিলাম ওর বাড়িতে গিয়ে উঠতে হবে। দূরে থেকে হচ্ছে না এভাবে। ওকে সামলাতে হলে ওর কাছাকাছি যেতে হবে, থাকতে হবে ওখানে। সমাজ আমাদের এক ছাদের নিচে বসবাস হয়তোবা বাঁকা চোখে দেখবে, কিন্তু আমার কাছেও কি আর কোনো পথ খোলা আছে? অবশ্য বিয়ে করলে এই বাঁকা দৃষ্টিতে হয়তোবা সইতে হতো না, কিন্তু ওই মুহূর্তে বিয়ে শাদীর বিষয়টা কেন যেন মাথায় খেলেনি আমার। একা একা সিদ্ধান্ত নিয়ে একদিন হুট করেই ওর বাসায় চলে গেলাম। কিন্তু গিয়ে দেখি আমার আগেই ওর চাচা, চাচি, চাচাতো ভাই বোন চলে এসেছে সেখানে। তাদের দেখে আমি একদমই ভয় পেয়ে গেলাম। এরা কেউ জানে না আমাদের সম্পর্কের কথা। যদি জেনে যায় তাহলে ভয়ানক অবস্থা হবে। আবার এখানে জিনিয়ার মাও আছেন। উনি তো সেদিনের পর থেকে আমায় পছন্দই করেন না। এত বড় বিপদের মুখোমুখি হয়ে আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। পরে লুকিয়ে দারোয়ানের ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। বলা বাহুল্য, ব্যবসার খাতিরে অন্তরা ততদিনে আলাদা বাড়ি নিয়ে নিয়েছিল। এখানে প্রায় সকলেই আমায় চিনত, ভাড়াটিয়া, হেল্পিং হ্যান্ড থেকে শুরু করে সবাই। তাই একা একা চলে আসার সাহসটা পেয়েছিলাম আমি। কিন্তু আমি কি জানতাম ইতিমধ্যে এখানে সব ঘেটে ঘ হয়ে আছে। ভয় ঠক ঠক করে
কাঁপছিল আমার ভেতরটা। বহু কষ্টে নিজেকে সামলে দারোয়ানকে বললাম সে যেন লুকিয়ে অন্তুকে ডেকে নিয়ে আসে। কেউ বুঝতে না পারে এমনভাবে। আমার কথা শুনে প্রথমে অবাকই হয়েছিল লোকটা, তবে কেন যেন কোনো প্রশ্ন করেনি, চুপচাপ মাথা নেড়ে চলে গেছে। নার্ভাসনেসে আমি অনবরত পায়চারি করেছি। ঠিক তখনই এলো অন্তু। ওর চোখে মুখে বিস্ময়, আমায় দেখেই বলল, তুমি এখানে দাঁড়িয়ে কেন? আসবে যে আমাকে তো কলও করনি। আর তোমার সাথে এই লাগেজ? আঙুল দিয়ে আমার লাগেজটার দিকে ইশারা করলো। ওকে দেখে যেন আমার প্রাণ ফিরে এসেছে। আমি ছুটে গিয়ে ওর হাতটা চেপে ধরে এক নাগাড়ে সবটা খুলে বললাম। আমার দুঃসাহস দেখে ওর চোখ ছানা পড়া, গলা খাদে নামিয়ে হতভম্ব হয়ে বলল, বুদ্ধি শুদ্ধি এত কম হলে হয় নিরু? এই যে তুমি ইমোশনাল হয়ে আমার সাপোর্ট দিতে চলে এলে, একবারও ভাবলে না আমাদের সম্পর্কটা সমাজ স্বীকৃতি নয়। আমি ছেলে, লোকে আমায় কিছুই বলতো না, কিন্তু তোমায় ছেড়ে কথা বলতো কেউ? ওর কথার প্রত্যুত্তরে আমি বোকার মতো মাথা নেড়ে বললাম, ওসব বিষয় আমি ভাবিই নেই। আমার কাছে শুধু তুমি ইম্পর্টেন্ট। ও এবার রেগে গেল। আমি ইম্পর্ট্যান্ট? তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলেও। আমার হাত চেপে ধরে ভেতরে পা বাড়াতে চাইলো ও। আমি টেনে আটকালাম ওকে, মাথা নিচু করে বললাম, কিন্তু তোমার পরিবারের লোক চলে আসবে, এটা তো ভাবিনি আমি। সমাজের মধ্যে তো পরিবারের লোকেরাও পড়েন নিরু। সমাজ নিয়ে চিন্তা করোনি, তাহলে ওদের নিয়ে চিন্তা করছো কেন? চলো ভেতরে চলো। ভেতরে নিয়ে আমায় কি বলে পরিচয় দেবে? আমি কেন পরিচয় দিতে যাব? তুমি এসেছো, তুমি নিজেই তোমার পরিচয় দেবে। দাঁতে দাঁত চেপে বলল। এর বিপরীতে কি বলবো চট করে বুঝে উঠতে পারলাম না আমি। মাথা নিচু করে নীরব রইলাম। ওইদিকে সেও চুপচাপ আমার দিকে তাকিয়ে। বেশ কিছুটা সময় নীরবতা কাটার পর আমি মৃদু স্বরে বলে উঠলাম, তোমায় নিয়ে টেনশন হয় আমার। ভালোবাসি আমি তোমাকে। তোমার ভালো মন্দ চিন্তা করার অধিকারও তো আমার নেই নাকি? তাই বলে তুমি ঠিক ভুল বিচার করবে না। ঠিক আছে, আমি ভুল করেছি। এখন আমার ভুলটাকে তুমি ঠিক করে দাও। তুমি তো জানোই এই ভুলটাকে কিভাবে ঠিক করতে হবে। ও প্লিজ নিরু, ফর গড সেকের মধ্যে বিয়ের কথা অ্যাটলিস্ট টানবে না। বিরক্তির সাথে বলল। কথাটা আমি খুব আঘাত পেলাম। কেন তুমি বিয়ে করতে চাও না আমায়? আমি কি একবারও বলেছি চাই না? অবশ্যই চাই, কিন্তু এটা বিয়ে করার উপযুক্ত সময় নয়। তোমার লেখাপড়া শেষ করতে হবে না? চাকরি পেতে হবে না? নিরু, তুমি বারবার কেন তোমার স্বপ্নগুলো ভুলে যাও? আমি চাইলে উত্তর দিতে পারতাম ওর কথার। ওর জন্য আমি পৃথিবীর সবকিছু ভুলতে পারি, সবকিছু। কিন্তু এই মুহূর্তে আর কিছু বলতে ইচ্ছে হলো না আমার। আমার নীরব থাকতে দেখে ও নরম হলো, মাথায় হাত বুলিয়ে বলল, রাগ করলে? রোড হলাম বলে? আমি কিন্তু তোমার কথা ভেবেই এসেছিলাম অন্তু। ও মৃদু হেসে আমার মুখখানা করতলে নিয়ে বলল, এখনো টিনেজারদের মতো রাগ করো নিরু। আমিও তো তোমার ভালোর জন্যই বলছি। বুঝতে পেরেছি। দীর্ঘশ্বাস ছেড়ে মুখ ফিরিয়ে বললাম আমি। ও আমার হাত টেনে ধরলো আবার। এই যে রাগ আরো বেড়ে যাচ্ছে তোমার। কি যে করি না তোমায় নিয়ে। কিছু করতে হবে না, সরো, চলে যাব আমি। সরবো? আগে বলো কি করলে রাগটা কমবে তোমার? রাগই যখন করিনি তখন রাগ কমানোর প্রশ্ন আসছে কোত্থেকে? এটা তোমার মনের কথা নয়। আমার মনের কথা আসলেই বোঝো তুমি? মৃদু হেসে ওর চোখের দিকে তাকালাম আমি। খানিকটা সময় সেও আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হাত ছেড়ে দিয়ে মুখ ফিরিয়ে বলল, চলো তোমায় রেখে আসি। আমি আর উচ্চবাচ্য করলাম না, চুপচাপ লাগেজ দিয়ে হাঁটা ধরলাম। ও রিক্সা করে আমায় পৌঁছে দিয়ে গেল বাসায়। পুরো রাস্তা আর বাক্য বিনিময় হলো না আমাদের। কেবল নামার পর ও এটুকু বলল, এই যে তুমি মনে করো আমি তোমার মনের কথা বুঝি না। বিষয়টা কিন্তু ঠিক নয় নিরু। আমি সব বুঝি, কিন্তু ভালো চাই তোমার। ভালোবাসাকে আপন করে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। কোনো পাগল তার সেই সৌভাগ্যকে স্বেচ্ছায় ঠেলে সরিয়ে রাখবে? আমি জানি তুমি আমারই হবে, তাই খুব আগ্রহ ভরে অপেক্ষা করছি তোমার জন্য। আমি সারাটা জীবন অপেক্ষা করতে পারবো নিরু, সারাটা জীবন। তুমি শুধু তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে একবার পৌঁছে যাও। সুখ এবং দুঃখ দুটি খুব অদ্ভুত জিনিস। সবার জীবনে এরা সমানভাবে আসে না। কারো ভাগে হয় সুখটা বেশি পড়ে আর দুঃখটা কম। কারো ভাগে আবার দুঃখের ডালা উপর করে ঢেলে দেয়া। তাই বলে যে সে কখনোই সুখের মুখ দেখে না, এই ধারণাটা বোধহয় ভুল। এই যে আমি নিজেকে এত অভাগী মনে করি, যার জীবনের পরতে পরতে দুঃখ গাথা। আমার জীবনে কি কিঞ্চিত পরিমাণ সুখ নেই? কখনো কি ছিল না? ছিল, অবশ্যই ছিল। হয়তোবা আজ দুঃখকে বড় করে দেখছি বলে দুঃখ আমার পিছু ছাড়ছে না।
কিন্তু জীবনে বড় রকমের পরিবর্তন কখনো কি হতে পারে না? ভবিষ্যতের কথা কে বলতে পারে? হয়তোবা পৃথিবীর কোথাও কোনো সীমান্তে এক পৃথিবীর সুখ ভীষণ আগ্রহ নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। কেবল আমার একটা পদক্ষেপের দেরি। সেই দিনের পর অন্তুর সাথে আমার সম্পর্কের সুরটা কেমন যেন কেটে গেল। এবারে বোধহয় কাটলো আমার তরফ থেকেই। বিয়ের কথা বললেই ওর পালাই পালাই মনোভাব আমার ভালো লাগছিল না। আর কতদিন এভাবে থাকবো আমরা? বিয়ের পর কি লেখাপড়া কন্টিনিউ করা সম্ভব নয়? সংসারে বাড়তি মানুষ নেই, কোনো ঝুট ঝামেলাও নেই। এছাড়া আমি লেখাপড়া করছি স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়। যোগ্যতা কি কোনো অংশে কম আমার? তাহলে ওর বারবার সিলি কিছু লজিক দেখিয়ে বিয়ের ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার কারণটা কি? ওর এইসব আচরণে মনে হচ্ছিল সম্পর্ক টিকিয়ে রাখার আগ্রহ কেবলমাত্র আমার। আমি কি বলেছিলাম ওকে দ্বিতীয়বার ফিরলোই যখন, তাহলে এখন এরকম কেন করবে? খুব রাগ হলো আমার। রাগ করে ওর ব্যাপারে কিছুটা অনাগ্রহ দেখাতে লাগলাম। এদিকে অনার্স ফাইনাল চলে এসেছিল আমার। এমনিতেই সেমিস্টার ড্রপ দেওয়ার একটা লজ্জা ছিল। জুনিয়রদের সাথে পড়ছি, রেজাল্ট তো আমার ভালো করতেই হবে। কোমর বেঁধে লেগে পড়লাম পড়াশোনায়। সেজন্য সাদের চাকরিটাও ছেড়ে দিলাম। এখন আমি শুধুমাত্র আমি আর আমার পড়াশোনা, মধ্যিখানে আর কারো কোনো স্থান নেই। কিন্তু পড়তে গিয়ে খেয়াল করলাম অনেক ছোটখাটো বিষয় আমি বুঝতে পারছি না। বুঝলাম মাঝে মধ্যে ক্লাসে ফাঁকি দেওয়ার ফল এটা। এখন পড়াগুলো বুঝবো কি করে আমি? বেশ চিন্তায় পড়ে গেলাম। বন্ধুদের থেকে হেল্প চাইলে দু একজন সাজেশন দিল ক্লাসে হাই সিজিপিএ ধারী ফার্স্ট বয়ের সাথে বন্ধুত্ব পাতাতে। ওর কাছ থেকে কিছু নোটস হাতিয়ে নিতে পারলেই কেল্লাফতে। আইডিয়াটা খারাপ না, আমার বেশ পছন্দই হলো। তবে ওই ফার্স্ট বয়ের সাথে বন্ধুত্ব পাতাবো কি করে আমি? ওর সাথে কখনো চোখাচোখি হয়েছে বলেও তো মনে পড়ে না। এখন হঠাৎ করে অবতীর্ণ হয়ে ওর সামনে পেছনে ঘুরঘুর করলে বিষয়টা খারাপ দেখাবে না? এমনিতেই সবকিছু ঠিকঠাক থাকলে আমি ওর সিনিয়র হতাম। কে জানে বয়সেও বড় কিনা। জুনিয়র ছেলের সামনে নোটের জন্য ঘুরঘুর করব, বিষয়টা ভাবতেই তো লজ্জা লাগছে আমার। কিন্তু প্রয়োজন তো আমারই। দোটানায় ভুগতে ভুগতে অবস্থা খারাপ হয়ে গেল আমার। কিন্তু আমার দোটানা তো সময় সঙ্গ দিল না। পরীক্ষায় এলে সময়ও দ্রুত যায়। এক একটা দিন যেভাবে পাখির ডানায় ভর করে যেতে লাগলো, আমি তো ভয়ই পেয়ে গেলাম। লজ্জা আঁকড়ে পড়ে থাকতে গিয়ে ফেল না হয়ে যায় আবার। শেষে নিজেকে একটা কড়া ধমক লাগিয়ে লজ্জাকে সাইড করে ফার্স্ট বয় ছেলেটা, কি যেন নাম, সাজিদের সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেললাম। ছেলেটা অতটা কমপ্লিকেটেড নয়। দু একদিন লাইব্রেরিতে ওর পাশে গিয়ে বসতেই বুঝে গেল আমি কি চাই। পরে হাসি মুখে নোটস বের করে দিতে দিতে বলল, পড়াশোনায় হেল্প চাইতে লজ্জা কিসের? যে লজ্জায় নিজের ক্ষতি হয় সে লজ্জা থাকার চাইতে না থাকাই ভালো নয় কি? ওর কথার প্রেক্ষিতে মাথা নিচু করে ক্ষীণ হাসলাম আমি। এত বড় কাজ এত সহজে হয়ে যাবে ভাবতেও পারিনি। কিছু কাজ সহজই হয়। আমার ভাবনার পরিধিই জটিল। কে জানে। দেখতে দেখতে আমার এক্সাম শেষ হয়ে গেল। নিজ পরিশ্রম আর সাজিদের হেল্পের বদৌলতে বেশ ভালো পরীক্ষাও দিলাম। এবং পরীক্ষার পরপরই সাজিদের সাথে বন্ধুত্বটা বেশ জমে উঠল। পৃথিবীতে কত কিছু জানার আছে, শেখার আছে, এটা ওর সাথে মিশতে মিশতে বুঝতে পারলাম আমি। প্রফেসরের প্রিয় ছাত্র ছিল। বিভিন্ন প্রয়োজনে প্রফেসর ওকে ডেকে পাঠাতেন। বন্ধুত্ব গাঢ় হয়। ও আমাকেও নিয়ে যেত ওর সাথে ওসব কাজে। টুকটাক আমি যা পারতাম হেল্প করার চেষ্টা করতাম। প্রফেসর ভীষণ জ্ঞানী মানুষ ও মিষ্টিভাষী। ওনার সাথে কথা বলতে খুব ভালো লাগতো আমার। একসময় নিজের জীবন নিয়ে যে মধুর স্বপ্নগুলো দেখেছিলাম, ওই মানুষগুলোর সাথে মেশার পর মনে হচ্ছিল সেই স্বপ্নগুলো ছুঁতে পারা তেমন একটা কঠিন নয়। শুধু চেষ্টা করতে হবে আমায়। আমি তো শুরু থেকেই ইন্ট্রোভার্ট ছিলাম। নিজের জীবনের গল্পগুলো কখনো কারোর সাথে শেয়ার করিনি, একান্ত আপনজন ছাড়া। কিন্তু এত বছরে প্রথমবার এমন হলো, সাজিদ আর প্রফেসর দুজনকেই আমার জীবনের সব ঘটনা খুলে বললাম আমি। সাজিদ ইমোশনাল ছেলে, শুনতে শুনতে আবেগপ্রবণ হয়ে গেল, কিন্তু নিজেকে খুব সন্তর্পণে সামলেও নিল। প্রফেসর আবার খুব শক্ত মনের। আমার জীবনের গল্প শুনে দীর্ঘশ্বাস ছেড়ে সস্নেহে মাথায় হাত বুলিয়ে বলল, তুমি একদিন খুব বড় হবে মেয়ে। এতটা সহ্য করে এত দূর অব্দি এসেছ, আর অল্প কিছুটা সহ্য করতে হবে। জীবন চলার পথটা এরকমই। মসৃণ পথের সন্ধান সকলেই পায় না। কাউকে খানিক কাঠখড় পোড়াতেও হয় সফলতা পেতে। চিন্তার কিছু নেই, সোনা পুরলেই তো ঘাটি নাকি। শোনো, কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে নক করবে। তুমি আমার কন্যা সমতুল্য। আমার সন্তানদের চেষ্টা করেও সুখের পথটা ধরিয়ে দিতে পারিনি আমি। হয়তোবা আমার চেষ্টাতেও কোনো ত্রুটি ছিল, কিন্তু তোমাকে আমি যতটা পারি সাহায্য করব। তুমি কিছু করতে পারলে আমার অবশ্যই ভালো লাগবে।
শুনেছি প্রফেসরের 2 ছেলে মেয়ে। ছেলে বড়, এককালে বেশ সুখ্যাতি ছিল, ভালো ছেলে, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, রিচ ফ্যামিলি, দেখতে শুনতেও ভালো। কিন্তু কিছু হাই সোসাইটি ছেলেপেলেদের যা হয় সঙ্গদোষে ভাসতে ভাসতে হারিয়ে গেছে কোনো এক অতল গহরে। এখনো নামডাক আছে, তবে মাদক সেবী হিসেবে। বেশ কিছুদিন আগে জেল খেটে এসেছে, আর এখন লাপাত্তা। আর মেয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে কম বয়সে বিয়ে করেছিল, বেশি দিন সংসার করতে পারেনি। খুব অকস্মাৎ স্বামীর মৃত্যু হয় তার। এরপর শ্বশুর বাড়িতেও জায়গা হয়নি আর। কয়েকদিন বাবার বাড়িতে ছিল, তারপর বাইরের দেশে চলে গেল। পড়াশোনাটা আবারও শুরু করেছে। এখন প্রফেসর আর তার ওয়াইফ থাকেন এখানে একে অপরের পরিপূরক হয়ে। কি অদ্ভুত! বাইরে থেকে মানুষের জীবন যে এরকম পরিপাটি ধারণা করা হয়, ভেতর থেকে তা কতখানি পরিপাটি, কিংবা আদৌ পরিপাটি কিনা কেউ নিশ্চয়তা দিতে পারবে না। মনুষ্য জীবন বড়ই রহস্যময়। এরপর বেশ কয়েকটা দিন পরের ঘটনা। খুব গুরুত্বপূর্ণ কাজে একদিন বাইরে বেরোলাম। কাজ শেষে ফিরবো, হঠাৎ সাজিদের সাথে দেখা। আমায় দেখে তো সাজিদ ছাড়বেই না, লাঞ্চ করাবে। আমিও দ্বিমত পোষণের কারণ খুঁজে পেলাম না। মাঝে অনেকদিন ওর সাথে কথা হয়নি, এই উছিলায় না হয় হবে। পাশেই ওর আত্মীয় রেস্তোরাঁ ছিল, পরিচিত এবং খাবারের মান ভালো হওয়ায় ওখানেই বসার সিদ্ধান্ত নিলাম আমরা। তবে ওখানে বসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কি জানতাম এতদিন পর এই অসময়ে খুব অপ্রত্যাশিত কাউকে দেখতে পাবো। আপনারা ভাবছেন আমার জীবনে অপ্রত্যাশিত কেউটা আবার কে? আছে, আমার জীবনেও কিছু অপ্রত্যাশিত মানুষ আছে। অন্যদের কথা বাদ থাকুক, বরং যার সাথে দেখা হলো তার কথা বলি। ফেলে আসা অতীত, ইন্তেশার। হ্যাঁ, বছর পেরিয়ে হঠাৎ করেই আজ ইন্তেশারকে দেখতে পেলাম আমি। আমার ঠিক সামনে 2টো টেবিল পরেই বসেছিল। প্রথম দেখা চিনতে পারছিলাম না, কেন যেন বেশ পরিবর্তন এসে গেছে ওর চেহারায়। গায়ের রং নষ্ট হয়ে গেছে, চেহারা ভেঙে গেছে, আবার মুখ ভর্তি দাঁড়িয়েও হয়েছে। সবসময় হেয়ার জেল দিয়ে সেট করে রাখা চুলগুলো অবিন্যস্তভাবে খানিকটা বেড়েছেও। এগুলো আবার অপরিপক্ক হাতে ছোটখাটো পনিটেল করে রাখা। চোখে ধাঁধা লাগছিল আমার। 2 টেবিল সামনের অপরিচিত চেহারার ছেলেটা যে ইন্তেশার, বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছিল আমার। ও তো এরকম ছিল না। ওকে দেখে খুব অস্বাভাবিক লাগছে আমার। চোখ দুটো কি ভীষণ বিষণ্ণ, চেহারায় দুশ্চিন্তার ছাপ। আচ্ছা, সেই রাতটার পর ও পাল্টে গেছে নাকি এর মধ্যে নতুন কোনো ঘটনা ঘটেছে যেটা সম্পর্কে আমি অবগত নই? এরকম খানিক প্রশ্ন একত্রে সোজ বিদ্ধ করে চলেছিল আমার মস্তিষ্কে। কিছুতেই সেই প্রশ্নগুলো থেকে পালাতে পারছিলাম না আমি। এতদিন বাদে ইন্তেশারের মুখোমুখি হওয়া হয়তো বা অনুচিত, কিন্তু আমি যে আটকাতে পারছি না নিজেকে। আমার কি উঠে যাওয়া উচিত ওর সামনে, জিজ্ঞেস করা উচিত ওর কি হয়েছে? মনের দোলাচালে ভুগতে ভুগতে কখন আমি ইন্তেশারের দিকে পা বাড়িয়ে ফেলেছি বুঝতেই পারিনি। ইন্তেশার হয়তো বা আর 1 কদম দূরে। এর মধ্যেই হঠাৎ আমায় হ্যাচকা টানে কেউ বিপরীত দিকে ফিরিয়ে নিল। আমি অবাক এবং আহত হয়ে তাকিয়ে দেখলাম অন্তুর, সেও এখানেই। বিস্ময় জাগলো আমার মধ্যে। ওইদিকে সে ভ্রুকুচকে শুধালো, কখন থেকে ডাকছে, শুনতে পারছো না? ডাকছিলে নাকি? কই, আমি তো শুনতে পাইনি। ওর প্রশ্নের জবাব দিতে ইচ্ছে হলো না আমার। ইন্তেশার আছে কি না মুখ ফিরিয়ে তা দেখার জন্যই, মানে সেটাই যেন আমার জন্য মুখ্য বিষয় এখন। কিন্তু এ কি, ও তো নেই। বিচলিত হয়ে আশপাশটায় ভালো করে চোখ বুলালাম আমি। ও আসলেই নেই কোথাও। কিছুক্ষণ পূর্বেও যে দেখলাম আমি ওকে। তবে কি আমার ভ্রম ছিল? আমার যে কত প্রশ্ন জমেছিল মনে, এখন এগুলোর উত্তর পাবো কোথায় আমি? কি হলো, কথা বলছো না কেন? আর কি করছো এমন অস্থির হয়ে? আমার হাতের উপর অন্তুর হাতের চাপ খানিকটা বাড়লো। ব্যথায় চোখ বন্ধ হয়ে আসতে চাইলো আমার। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, কিছু না, তুমি এইখানে কি করছো? আমারও তো একই প্রশ্ন, তুমি এই সময় এখানে কেন? কাজ ছিল তাই এসেছিলাম। ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিলাম আমি। উত্তরটা যে ওর মন পুতো হলো না এর প্রমাণ দিতে আবারও ও খামচে ধরলো আমার কনুইয়ের কাজটা। কণ্ঠ যথাসম্ভব নিচু করে প্রায় ফিসফিসিয়ে বলল, একটা ছেলের সাথে বসেছিলে দেখলাম, বলছি। আমি চট করে ওর চোখের দিকে তাকালাম। এই মুহূর্তে কি ও আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখছে? ওর অভিব্যক্তি তো তাই বলছে। ভাবতেই মুখ তেতো হয়ে গেল আমার। কঠিন স্বরে বললাম, অফকোর্স হি ইজ মাই ফ্রেন্ড। কই, আগে তো পরিচয় করাওনি আমার সাথে। এটা পাবলিক প্লেস অন্তু, প্লিজ এখানে এইসব নয়। আমার কথা শুনে ও হাতটা ছেড়ে দিল, তবে কাট কাট গলায় বলল, কি করছি আমি? কিছুই করছি না, শুধু জানতে চাইছি ও কবে তোমার ফ্রেন্ড হলো। ঠিক আছে, জানতে চাইছো তো জানবে, চলো ওর সাথে কথা বলে নাও, তাহলেই তো জেনে যাবে। তবে আই বেগ অফ ইউ,
কোনো সিনক্রেট নয় প্লিজ। ওকে ফাইন, করলাম না সিনক্রেট। প্যান্টের পকেটে হাত পুরে কাঁধ উঁচু করে বলল। নিশ্চিত হয়ে আমিও ওকে নিয়ে গেলাম সাজিদের সাথে পরিচয় করাতে। সাজিদ অবশ্য ওকে আগে থেকেই চেনে। আমার পরিচিত কারো থেকেই লুকাইনি আমি আমার সম্পর্কের কথা, বরং সবাইকে এক ধাপ বেশি করে বলি অন্তু আমার ফিয়ান্সে। খুব জলদি বিয়ে করছি আমরা। বিয়ে করি আর না করি বলে বেরিয়েছি ঠিক। বিষয়টা হয়তো হাস্যকর, হোক হাস্যকর, কাজকর্ম তারপরেও মাঝে মধ্যে এমনটা করতে হয়। অন্তু সাজিদের সাথে অনেকক্ষণ আড্ডা দিল। ওদের গল্পের ধরন দেখলে মনেই হবে না একটু আগে এই সাজিদকে নিয়েই ও নাক ছিটকাচ্ছিল। অবশ্য ওরা কি কথা বলছে আমি বুঝতে পারছি না। এসবে আমার মনও নেই। মন পড়ে আছে কিছুক্ষণ পূর্বের ভাঙাচোরা ইন্তিশারের দিকে। কি হয়েছে ওর? এখানে এসেছিলই বা কেন, আর গেলই বা কখন? ও কি আমায় দেখতে পেয়েছে? ইস, কতগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর একটাও জানা নেই। কি নিরু, থেকে থেকে কোথায় হারিয়ে যাও বলো তো? অন্তুর ধাক্কায় আবারও বাস্তবে ফিরলাম আমি। মাথা নেড়ে বললাম, কোথাও নয়। সাজিদ কোথায় গেল? ওকে দেখছি না। ওর ফোন এলো একটার, কথা বলতে গেল বোধহয় অতীতটাই। ওহ, এতটুকু বলে কফির কাপ নাড়াচাড়া করতে লাগলাম আমি। কফি কখন দিয়ে গেছে খেয়ালও করিনি। নিরু, নিরু তো আমার উপর এখন রাগ। আমার আঙুলে আঙুল ছুঁয়ে কোমল কণ্ঠে অন্তু শুধালো। আমি কফির কাপের দিকে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। কিছুটা সময় নিয়ে ছোট্ট করে উত্তর দিলাম, না। কতদিন হয়ে গেল আমার কল পিক করছো না তুমি, মেসেজের উত্তর দিচ্ছ না, দেখাও করছো না। কতদিন গেলাম তোমার বাসায়, কখনো তুমি বাসায় থাকো না, কখনো ইন্টারকমে কল গেলেও রিসিভ করো না। কেন এমন করছো? কি করছি আমি অন্তু? তুমি যা চাও তাই শুধু দেবার চেষ্টা করছি। আমি যা চাই? তুমি চাও আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখি, তাই তো রাখছি। বিয়ে করতে চাও না জানি, চাও না, সমস্যা নেই। এভাবেই থাকি অনন্তকাল। নিজেকে প্রিপেয়ার করছি। তোমার এখন প্রিপেয়ার্ড হওয়া উচিত। নীরদ, তুমি একটা বিষয় নিয়ে কেন পড়ে আছো? আমি কি একবারও বলেছি বিয়ে করব না? বিয়ে করব, অবশ্যই করব। বাবা মারা গেল মাত্র কয়েকদিন হয়। আমার কাঁধে রাজ্যের দায়িত্ব, যা পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছি আমি। জানো তো, পৃথিবীতে আর সব কিছু থেকে পালানো গেলেও দায়িত্ব থেকে পালানো চায় না। দায়িত্ব থেকে পালাই কাপুরুষরা। আমি তো কাপুরুষ নই। খানিক চুপ করে থেকে ও আবারও বলল, শোনো নীরদ, অল আই ওয়ান্ট ফ্রম ইউ ইজ টাইম। আমাকে একটুখানি সময় দাও জাস্ট। এসব আমি তোমার জন্যই করছি, অনলি ফর ইউ। আই ওয়ান্ট টু গিভ ইউ দ্য বেস্ট লাইফ, দ্য বেস্ট ফিউচার। তুমি শুধু আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো। অন্তু খুব গুছিয়ে কথা বলতে পারে। ওর গোছানো কথা মানুষকে নিমেষেই কুপোকাত করতে সক্ষম। যে যুক্তিগুলো ও দেখায় ওগুলোর বিপরীতে একটা টু শব্দ করারও জো আছে নাকি? নেই তো। আমিও তেমন কিছুই পেলাম না। মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল, তবে গুছিয়ে বলতে পারছিলাম না আমি। অগত্যা কনভিন্স হয়ে গেলাম। সাজিদের কি যেন জরুরি কাজ পড়ে গেল। ও কোনো রকমে বিদায় নিয়ে চলে গেল। ওর যাওয়ার পর আমরা আরো কিছুক্ষণ থাকলাম ওখানে। আসরের আজান পড়লে অন্তু আমার বাসায় নামিয়ে দিল। চলে যাওয়ার সময় মিষ্টি হেসে বলতে ভুলল না, বন্ধুদের সাথে বেশি চলাফেরা নয় তেমন, এটা আমার পছন্দ নয়। প্রত্যুত্তরে আমি মাথা নেড়ে সায় দিলাম। বুঝলাম ও জেলাস। জেলাসি কি আছে? একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে প্রেমের সম্পর্কের বাইরে আর কি কোনো সম্পর্ক হতে পারে না? অদ্ভুত। অন্তর জেলাসির বিষয়টাকে আমি খুব লাইটলি নিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি সম্পর্কে এতদিন পর এসে টিনেজারদের মতো খুবই নর্মাল বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য শুরু হবে। আমার প্রত্যেকটা পদক্ষেপে ওর এই বাধা সেই বাধা আমাদের সম্পর্কটাকে টক্সিক লেভেলে নিয়ে যেতে শুরু করেছিল। এমনকি একসময় ও আমার লোকেশনে ট্রেস করতে শুরু করলো। ওকে না বলে এক পা বাইরে দেওয়ার কোনো উপায়ই নেই আমার। আমার নিজেকে মনে হচ্ছিল আ ব্রোকেন উইংড বার্ড, একটা ডানা ভাঙা পাখি, যাকে ওরা বৃথা স্বপ্ন দেখিয়ে নিজ হাতে ডানা ভেঙে দেওয়া হয়েছে। ওর পজেসিভনেস দিনকে দিন বাড়ছিল, বই কমছিল না। অযথা সন্দেহ করতো। একসময় পজেসিভনেস এতটা বেড়ে গেল, প্রফেসরকে নিয়েও সন্দেহ করতে শুরু করলো। এমন আচরণ করতে এক এক সময় যা দেখলে ওকে সুস্থ স্বাভাবিক বলে মনে হতো না আমার। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ করে ওর এমন পরিবর্তনের কারণ কি। খুব করে খোঁজারও চেষ্টা করছিলাম সেই কারণটা, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না আমি। তবে একদিন নিজে থেকে কারণটা এসে ধরা দিল আমার কাছে। একটা পার্টিতে গিয়েছিলাম আমি অন্তুর সাথে। সেখানে বহুদিন পর দেখা হলো নিতুলের সাথে। নিতুল ওই মেয়েটা যে একসময় অন্তুর জন্য পাগল ছিল, যার কারণে অন্তুর সাথে আমার নাটকীয় পরিচয়টা। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম নিতুলের সাথে অন্তুর খুব ভালো ফ্রেন্ডশিপ।
ওদের কথাবার্তার ধরন, হাসি তামাশা দেখে মনে হচ্ছিল দুটো একদম বেস্ট ফ্রেন্ড, কিংবা তার থেকেও বেশি কিছু। আমার কেন যেন মনে হচ্ছিল এই নিতুল মেয়েটা যেমন আমাদের সম্পর্ক শুরুর কারণ ছিল, তেমনি বোধহয় সম্পর্ক শেষেরও কারণ হবে সেই। আমাদের সম্পর্কটাকে ভাঙার পেছনে সমস্ত কলকাঠি ওই নাড়বে হয়তো। অ্যান্ড আই ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। কলকাঠি নাড়তে তো শুরু করেই দিয়েছিল, সিংহভাগ কাজ করেছে আগেই, আমাকে নিয়ে অন্তুর মনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে। শেষ যে চালটা বাকি ছিল তা এক্সিকিউট করে দিল পার্টিতে। শুরুতে খুব নাটকীয়ভাবে আমার সফট ড্রিঙ্কসের সাথে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে দিল আমার অগোচরে। জীবনে প্রথমবার নেশাদ্রব্য গ্রহণ করে আমি ঠিক সহ্য করতে পারলাম না, অস্বস্তি হচ্ছিল এবং এক পর্যায়ে গলগল করে বমি। সকলের সামনে এইভাবে বমি করে খুব এম্বারেসড ফিল করলো অন্তু। সাইডে এনে চোখ কটমট করে বলল, এটা কোনো কাজ করলে শরীর খারাপ হয় এমন জিনিস খেতে হবে কেন তোমার? কতগুলো মানুষের সামনে তুমি আমার অপমান করলে, আইডিয়া করতে পারো? আমি কিছু বলার সুযোগই পেলাম না। শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল বমিতে, দুর্বল হয়ে ওর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। ওইদিকে নিতুল তার নাটক চালিয়ে যেতে অন্তুর বকা থেকেও আমাকে বাঁচাতে এলো। আমার গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে অন্তুকে শাসনের সুরে বলল, তুমি যে কি করো না, অসুস্থতা কি দেখে আসে? করেছে না হয় বমি, তো কি হয়েছে? এখন ওকে বকাঝকা করার সময়? কোথায় ফ্রেশ হতে পাঠাবে তা না? দেখি নীরদ, এসো তো, তোমার ফ্রেশ করে নিয়ে আসি। তারপর অন্তর থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে ওই আমায় ওয়াশরুম অব্দি নিয়ে গেল। আমি যখন ফ্রেশ হচ্ছি তখন ও হঠাৎ গায়েব। আমি অবশ্য ওর দিকে বেশি খেয়াল করতে পারছিলাম না। গা গোলানো ভাবটা কিছুতেই কমছিল না আমার। নিচু হয়ে বেসিনের টেপে মাথা ভেজাচ্ছিলাম, ঠিক এমন সময় হঠাৎ করেই আমার পেছন থেকে একজোড়া শক্ত হাত ঝাপটে ধরলো আমায়। চমকে উঠে পেছন ফিরে দেখতেই পেলাম যার পার্টিতে আজ এসেছি, অন্তর বন্ধু সেই লোকটা। ছটফটিয়ে তৎক্ষণাৎ সরে যাওয়ার চেষ্টা করলে লোকটা তার নোংরা হাত দুটো দিয়ে আমার বুকের কাছটায় চেপে ধরে খুব অশ্লীল শব্দ করে বলে ওঠে, সেক্সি, কতক্ষণ থেকে তোমাকে দেখে যাচ্ছে আইডিয়া আছে? তুমি তো আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছো। বন্ধু এত সেক্সি একটা মেয়ের সাথে ডেট করে, কই আগে বলেনি তো শালা। পিঠে মুখ ঘষতে ঘষতে বিড়বিড় করে গালি দিয়ে উঠলো লোকটা। আমি ভয়ে কথা বলতে পারছিলাম না। বছর 4 আগে সেই ভয়াল রাতটার কথা মনে পড়ছিল আমার, যে রাতে দুলাভাই আমাকে খুব কষ্টে নিতুলের নাম ধরে ডাকার চেষ্টা করছিলাম আমি, কিন্তু না, ও তো এই তল্লাটেই নেই। বুঝলাম এই লোকটাকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে নিতুলি। ছি, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি কেউ কিভাবে করতে পারে? আমার শক্তি শেষ হয়ে আসছিল ধস্তাধস্তি করতে গিয়ে। মনকে বোঝাচ্ছিলাম আজ চুপচাপ থাকলে আমি নিজেকে বাঁচাতে পারবো না, কেউ আসবে না এইদিকে। যা করার আমাকেই করতে হবে। হাত পা সব দিয়ে যতটা পারা যায় আঘাত করার চেষ্টা করছিলাম আমি লোকটাকে। সাথে এমন কিছু খুঁজছিলাম যা দিয়ে ওকে রক্তাক্ত করা যায়। আমার মাথায় শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল, যে যে করেই হোক এর হাত থেকে বাঁচতেই হবে আমায়, এবং সেটা একে শাস্তি দিয়েই হবে। দুর্ভাগ্যবশত বেসিনের সামনে ট্রেটায় এমন কিছুই রাখা ছিল না যা দিয়ে একে আঘাত করা যায়, শুধুমাত্র একটা ব্লেড ছাড়া। বাঁচার অস্ত্র পেয়ে গেছি বুঝতে পেরে আমি আর এক মুহূর্ত দেরি না করে লুফে নিলাম ব্লেডটা। তারপর এলোমেলো ভাবে ওর কোথায় কোথায় আঘাত করেছি আমি নিজেও জানি না। বদমাসটা যখন চিৎকার করে আমায় ধাক্কা মেরে সরিয়ে দিল, ঠিক তখনই আমিও যেন গলায় জোর পেলাম। কাল ক্ষেপণ না করে জোর চিৎকারে অন্তুকে ডাকতে ডাকতে ব্লেড দিয়ে আরো আঘাত করলাম ওর মুখে গলায়। ওকে ক্ষত বিক্ষত করতে গিয়ে আমার নিজের হাত কেটে গেল। কিন্তু এসব দেখার সময় নেই এখন। ওয়াশরুম বাড়ির ভেতর দিকে থাকলেও আমার অনবরত চিৎকার মিউজিকের শব্দ ছাপিয়ে ঠিক অন্তুর কান অবধি পৌঁছে গেল। শুধু অন্তু নয়, ওখানে উপস্থিত সবার কানেই। এবং নিমিষে সবাই ছুটে এলো, উপস্থিত হলো ওয়াশরুমের সামনে। আমি তখন ব্লেডের আঁচড় থামিয়ে দিয়েছি। ফ্লোর ভরা রক্ত দেখে মাথা ঘুরোচ্ছিল আমার। আমি কি খুন করে ফেলেছি? ভয় ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমি ঝাপসা চোখে অন্তুর দিকে হাত বাড়িয়ে দিলাম। ও ছুটে এসে ঝাপটে ধরতেই আমার সবকিছু অন্ধকার হয়ে গেল। জানি না তারপর কি হয়েছিল। চেতনা ফিরলে নিজেকে একটা অপরিচিত কামরায় আবিষ্কার করলাম। ক্ষীণ আলোয় পাশে বসে থাকা অন্তুকে চিনতে অসুবিধে হলো না। কপালে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে ও। আমি বোধহয় কোনো ব্লান্ডার করে ফেলেছি। কে জানে লোকটা বেঁচে আছে নাকি মরে গেছে। মরে গেলে ওকে খুনের দায় কি আমায় জেলে যেতে হবে? ভীত কম্পিত হাতে আমি অন্তুকে আলতো স্পর্শ করলাম। চেতনা ফিরেছে বুঝতে পেরে ও বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? আমি সে প্রশ্নের জবাব দিলাম না, উল্টো ভয়ে তটস্থ হয়ে জানতে চাইলাম, লোকটা কি মরে গেছে অন্তু? আমার প্রশ্ন শুনে ও ছোট্ট করে শ্বাস ফেললো, মাথা নেড়ে বলল, মরেনি, খারাপভাবে জখম হয়েছে, এখন হসপিটালে, কে জানে কি হবে।
আমাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে? তোমার পেছনে অলরেডি পুলিশ ঘুরছে। ওরা কেস করে দিয়েছে তোমার উপর। কি? আটকে উঠে বসলাম আমি। ভয় পেও না, আমি আছি, সব ঠিক করে দেব। তবে কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকতে হবে তোমার। গা ঢাকা দিয়ে? আচ্ছা, আমরা এখন কোথায় আছি? ঢাকাতেই একটা ফার্ম হাউসে। এটা আমার চাচার, বহু আগে বানানো, কেউ জানে না এর সম্পর্কে। ওরা কি তোমার উপরেও কেস করে দিয়েছে? তবে আমি বেরোতে পারবো, এটা থেকে সমস্যা নেই। তুমি আমার উপর রেগে আছো? আমি আদ্র গলায় জানতে চাইলাম, কিন্তু সে প্রশ্নের উত্তর দিল না, কেবল বলল, ওকে তোমাকে মলেস্টে ট্রাই করেছিল? নিজেকে বাঁচাতে আমি হাতের কাছে যা পেয়েছি তা দিয়েই। বলতে বলতে কেঁদে ফেললাম আমি। অন্তুর কাছে সরে এসে সযত্নে চোখের পানি মুছে দিতে দিতে বলল, কেঁদো না, একদম ঠিক কাজ করেছো তুমি। ওই শাস্তি তো ওর কম হয়ে গেছে, ওর শাস্তির ব্যবস্থা আমি করব। দাঁড়াও। আমার সাথে কেন এই সবাই বলতে পারো? থাক, রিগ্রেট ফিল করো না, পরীক্ষার মধ্যে দিয়েই মানুষের জীবন। তোমার সব কঠিন পরীক্ষাগুলো আমার জন্যই কেন? আমি কাতর দৃষ্টিতে চাইলাম ওর দিকে। ও দীর্ঘশ্বাস ছেড়ে আমায় বুকে জড়িয়ে নিল। ভেঙে পড়বে না নীরদ, আমি আছি। আমি আছি বলাটা বোধহয় খুব সহজ, কিন্তু সত্যি সত্যি পাশে থাকা খুব কঠিন। এবং এই কঠিন কাজটা সবার দ্বারা হয় না। অবিশ্বাস্যভাবে আমার একমাত্র প্রেমিক পুরুষের দ্বারাও হলো না। সে তো পুরোদমে বিজনেসম্যান বনে গেছে। বিজনেসের সামনে সবকিছুই তার কুরবান। কোথায় তার প্রতিজ্ঞা আর কোথায় তার ভালোবাসা? এসব কেন বলছি? কারণ আছে। আজ 4.5 মাস হয়ে গেছে আমি গা ঢাকা দিয়ে বসে আছি একা নিরিবিলি এই ফার্ম হাউসে। সেই যে রেখে গেল, তারপর আর তার কোনো দেখা নেই। এই 4.5 মাসে কোনো একদিন হয়তো বা এসেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম নিয়মিত আসতে পারবে কিনা। সে সাফ জানিয়ে দিয়েছিল মামলা থেকে মাত্র বেরিয়েছে, কোনোভাবেই আর কারো সন্দেহের তালিকায় আসা যাবে না। সে সকলের সামনে ঘোষণা করে দিয়েছে নীরদ নামের কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই। কথাটা খুব স্বাভাবিকভাবে বলতে পেরেছিল সে, কিন্তু আমি কেন যেন স্বাভাবিকভাবে নিতে পারিনি। আমার সাথে সম্পর্ক নেই, এত অবলীলায় বলল সে কথাটা। সে না ওই লোকটার শাস্তির ব্যবস্থা করবে? তবে এসব কেন? সেদিন ধরতে না পারলেও এখন পারলাম। আজ সে ওই লোকটার সাথে বিরাট বড় একটা ডিল সাইন করেছে। ওরা এখন বিজনেস পার্টনার। আজ বিকেলেই ফোনে বিজনেস রিলেটেড একটা নিউজ পোর্টাল থেকে জানতে পারলাম। বিশ্বাস হচ্ছিল না আমার। পরে তাকে ফোন করে সত্যতা জানতে চাইলে সে খুব বিরক্তির সাথে বলেছিল, একটা সিলি ঘটনাকে মনে রেখে নিজের ক্ষতি করে লাভ আছে? যদি ডিল সাইন না করতাম তাহলে তো মামলাই তুলে নিত না। আবেগে চিন্তাভাবনা বাদ দাও, বি প্র্যাকটিক্যাল। তুমি বলেছিলে ওকে শাস্তি দিবে। কোন ব্যাপারে শাস্তি নীরদ? সে অ্যাকচুয়ালি অ্যাবি ওজের চেষ্টা করেছিল, এর চেয়ে বেশি কিছু তো আর করেনি। এছাড়াও যা অপরাধ করেছিল তার শাস্তি তুমি নিজ হাতে ওকে দিয়েছো। একটুর জন্য মরতে মরতে বেঁচেছে, এরপর আর কি শাস্তি হতে পারে? আমি হতবাক হয়েছিলাম বেশ কিছুক্ষণ। দুর্বল কণ্ঠে শেষবার জিজ্ঞেস করলাম, তোমার কাছে বিজনেসটাই সব অন্তু? অবশ্যই, বিজনেস ছাড়া আমার জীবনে আছেই বা কি? তোমার জন্য তো জীবনের সব স্বপ্ন পেছনে ফেলে এসেছি। এখন একটা কাজে মন দেওয়ার চেষ্টা করছি, তাতেও তোমার সমস্যা? তুমি কেমন পার্টনার বলতে পারো? কখনোই আমার ভালো কাজে সাপোর্ট করো না। আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়েও তোমাকে পাশে পাইনি। এরপর ওপাশ থেকে ফোনটা কেটে দেওয়া হয়েছে। ওর সাথে কথা বলার পর থেকে আমার পৃথিবী থমকে আছে। ওর কথাগুলো শত শত বার প্রতিধ্বনিত হয়ে আমার কানে বাজছে। কি সব বললো ও আমাকে? অ্যাবিউজের চেষ্টা করেছে, কিন্তু খারাপ কিছু করেনি। ও কি চাইছিল আমি রেপড হই? আমি রেপড হলে তবেই ও শাস্তির কথা ভাবতো? এই যে মাত্র কিছুক্ষণ আগে কথা বললো, এই মানুষটা আমার অন্তু? আসলেই সে আমার? ফোন নাম্বার, কণ্ঠ, কথা বলার ধরন সব তো এক। তাহলে মানুষটাকে আজ এত অপরিচিত লাগছে কেন? তার তো এরকম হওয়ার কথা ছিল না। সারাদিন আমি সোফার উপর বসে এসব কথা ভাবতে থাকলাম। ভাবনার কুল কিনারা না মিলে চাপা দীর্ঘশ্বাস ছেড়ে সিদ্ধান্ত নিলাম আর এখানে এক মুহূর্তও নয়। কারো জীবনে গলগ্রহের মতো বাড়তি ঝামেলা হয়ে থাকা অনুচিত, একেবারেই অনুচিত। কারো থেকে আমার আর কোনো প্রত্যাশা নেই, নিজের জীবন থেকে তো নেই। সময় নষ্ট করা উচিত নয়। সবকিছুর থেকে ইতি টানার উপযুক্ত সময় এসেছে। সবার আগে ইতি টানতে হবে সম্পর্কটা থেকে। তার তরফ থেকে অবশ্য টানা হয়ে গেছে। আমিও আজ এই মুহূর্তে আমার তরফ থেকে ইতিটা টেনে দিলাম। তার দেয়া সমস্ত কিছু ওভাবে রেখে শূন্য হাতে বেরিয়ে পড়লাম
অজানার উদ্দেশ্যে। রাস্তায় নেমে বুঝলাম গভীর রাত, চারিদিকে ঘুরো অন্ধকার, ঠিক আমার জীবনের মতো। রাস্তায় আমি ছাড়া কোনো জনমানবের দেখা নেই, কেবল দু একটা দূরপাল্লার গাড়ি শাসা করে যাচ্ছে। পথের ধারে দাঁড়িয়ে আমার মনে প্রশ্ন জাগলো, এই যে পথ দিয়ে দূরপাল্লার গাড়িগুলো চলছে, আমি যদি অবচেতনে কোনো গাড়ির নিচে পড়ে যাই, তাহলে তো বোধহয় সেকেন্ডের মাথায় আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কেউ কি জানবে আমার হারিয়ে যাবার খবর? আচ্ছা, আমি যখন হারিয়ে যাব চিরতরে, তখন আমায় মনে করার মতো কেউ থাকবে এই পৃথিবীতে? থাকবে না বোধ হয়। এই 7.5 বিলিয়ন মানুষের পৃথিবী, আমার জন্য অপেক্ষা করবার কেউ নেই, কেউ না। ভাবতে ভাবতে আসলেই যে বিশ্ব রোডের দিকে পা বাড়িয়েছি তা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি আমি। যখন চেতনা ফেলো, তখন একটা দ্রুতগামী বাস ধেয়ে আসছে আমার দিকে দৈত্যের মতো। তবে কি আমায় এই দৈত্যটাই আজ গ্রাস করে নেবে, চিরতরে বিলীন করে দেবে আমার অস্তিত্ব? মোহ মায়ায় জড়ানো এই পৃথিবী থেকে মৃত্যুর সন্নিকটে বুঝতে পেরে চোখ বন্ধ করে আমি জীবনের সবচেয়ে ভালো কোনো স্মৃতি মনে করার চেষ্টা করলাম। কয়েক সেকেন্ডের জন্য ধূসর ছায়া হয়ে ভেসে উঠল মেয়েবেলায় আমার বাবার সাথে কিছু মিষ্টি স্মৃতি, বাবার নির্মল নিষ্পাপ হাসি। বাবার কথা মনে পড়তেই আমার মুখে হাসি ফুটে উঠল। এবার তবে বাবার সাথে তার সবচেয়ে আদরের মেয়েটার দেখা হবে। বাবা, আমার বাবা, কতদিন দেখি না তোমায়। আমার জন্য অপেক্ষা করো বাবা, আমি দ্রুত আসছি তোমার কাছে, খুব দ্রুত। আমি বুঝতে পারছিলাম দৈত্যসম বাসটার সাথে 2 অথবা 3 সেকেন্ডের দূরত্ব আমার। চোখ খিচে দাঁতে দাঁত চেপে আমি নিজেকে প্রস্তুতি করে ফেলেছিলাম। এরপরে ঘটনার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেলেও যখন কোনো দুর্ঘটনার সম্মুখীন হলাম না, তখন চোখ খুলে তাকিয়ে দেখলাম বাসটা তো বাঁ পাশের রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে। ও, তাহলে আজও আমার কপালে মৃত্যু লেখা নেই? হতাশার নিঃশ্বাসই বেরোলো বুক চিরে। ওড়নার এক প্রান্ত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে আমি ভাবতে লাগলাম, আচ্ছা, আমি কি সত্যি মরে যেতে চাইছিলাম? মৃত্যু কি সহজ বিষয়? মরার আগেও বিনুনি করতে ভুলনি দেখছি। ভাবনার মাঝেই পাশে এক পুরুষালী কণ্ঠ শুনে আমি চমকে দুপা সরে গেলাম। বড় বড় চোখে তাকিয়ে দেখলাম ইন্তিশার ভ্রু কুচকে তাকিয়ে আছে। অবাকই লাগলো আমার, এই এত রাতে শুনশান রাস্তায় ও কি করছে? মানুষ সুইসাইড করতে যায় এত পরিপাটি হয়ে চুল আসছে? দুঃখ নিয়ে সুইসাইড করলে দুঃখী ভাব ফুটিয়ে তুলতে হবে চেহারায়। চুল থাকবে অগোছালো পাখির বাসার মতো, চোখ ভরা জল থাকবে। তুমি তো এরকম কিছুই করনি দেখছি। আবার বাসটা ওদিকে চলে গেল। বুঝে শুনে তো দাঁড়াবে না রাস্তায়। কমপক্ষে 10 হাত দূরে ছিল বাস, ওই দেখেই চোখ বন্ধ করে ফেললে। অদ্ভুত, ওপাশে যে একটা পথ আছে, গাড়ি ওপাশেও যেতে পারে, এটা খেয়াল করবে না? গবেটের গবেট। কণ্ঠ থেকে আক্ষেপ ঝরে পড়লো ওর। অদ্ভুত, ও কি এখানেই ছিল আশেপাশে? তাহলে তো শুরু থেকে সবটা দেখেছে। কই, আমাকে বাঁচাতে তো আসেনি, এখন আবার সুইসাইডের নিয়ম বাতলে দিচ্ছে। কষ্টে আমার চোখে তৎক্ষণাৎ পানি চলে এলো। আমার চোখে পানি দেখে ও বিরক্তি সুরে বলল, টাইমিং না বুঝে কাজ করতে গেলে এমন ফাঁকা হাতেই ফিরতে হবে। এখন আর কেঁদে কি লাভ? আজকে পারলে না তো কি হয়েছে, কাল আবার চেষ্টা করবে। কাল নিশ্চয়ই সফল হবে সুইসাইড করতে। এতক্ষণ আমি চুপচাপ ওর কথা শুনছিলাম। এবার মনে হলো কিছু বলা উচিত। চোখের পানি মুছতে মুছতে বললাম, আর করবো না আমি সুইসাইডের ট্রাই। কেন করবে না? কেন? অফকোর্স করবে, অফকোর্স। একদিন মিস গেল তো কি হলো, পরের দিন আটঘাট বেঁধে নামবে। ব্যাগ থেকে কিসের জন্য একটা বোতল বের করে ওতে চুমুক দিতে দিতে বিড়বিড় করলো ও। মানে আপনি চাইছেন আমি মরে যাই? আমার চাওয়া না চাওয়াতে কি এসে যায়? তুমি এদেশের একজন স্বাধীন নাগরিক। সংবিধানই বলে তোমার কাছে তুমি স্বতন্ত্র। তোমার যদি মনে হয় আর বেঁচে থাকতে ভাল লাগছে না, মরা উচিত, তাহলে তাই করবে। এখানে আটকানোর কি আছে? ঠিক। চোখ মুছে হালকা গলায় বললাম আমি। সে সরু চোখে চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো খানিকক্ষণ। তারপর পকেট থেকে সিগারেট বের করে 2 ঠোঁটের মাঝে নিয়ে অস্পষ্ট গলায় কিছু একটা বলল। শুনতে পাইনি আমি, তাই চুপ করেই রইলাম। খানিক পর তার হঠাৎ কি হলো, সিগারেট না ধরিয়ে বরং সেটা ছুঁড়ে ফেলে দিল নিচে। আমার দিকে তেড়ে এসে রাগে অস্থির হয়ে বলল, মিথ্যে, দম্ভ এবং অহংকারে অন্ধ গবেট মেয়েটা এত বড় ঢিঙি হয়েছে, অথচ মানুষ চেনার ক্ষমতা হয়নি। বড়লোকের ছেলে মানে খারাপ, চরিত্রহীন। তাহলে ওই 2 টাকার ফাইন আর্টসে পড়া খ্যাত ছেলেটা তোমায় ডাম্প করলো কেন? সেটাও শুধু একবার নয়, বারবার। শুরুতেই বুঝতে পারোনি ওর মতলব, পাগল ছাগল। তার জন্য আবার সেজে গুজে বিনুনি দোলাতে দোলাতে মরতেও এসেছো। আমি না থাকলে তো আজ রাস্তায় পিষেই মরে যেতে। কই গেল তোমার ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা এত সস্তা যা 4 বছর হতে না হতেই কর্পূরের মতো উবে যায়।
কথা বলার এক পর্যায়ে সে আমার দুবাহু শক্ত করে চেপে ধরলো। তুমি কি জানো তুমি একটা রাম গাধা, গাধার সর্দারনি। সবসময় আমাকে নিজের রাইভাল ভেবে এসেছো। প্রথম দেখায় গ্লুমি ওয়েদার দেখেছিলাম, তাই দেখতে পাও না। অথচ খোঁচাটা মেরেছিলামই যেন নিজেকে একটুখানি পরিবর্তন করো। এতটুকু একটা মেয়ে সবসময় মুখ গোমরা করে থাকতে। বাচ্চা মেয়ে তুমি হবে পাহাড়ি ঝর্ণার মতো চঞ্চল, প্রজাপতির মতো ডানা মেলে ঘুরে বেড়াবে এদিক সেদিক। না, তুমি থাকতে ঘরের এক কোণে বইয়ে মুখ গুজে, সারাদিন চশমা নাকের ডগা থেকে টেনে ওপরে তুলবে আর লুকোবে সব কিছু থেকে। কেন একটা কোচিং করতে, সেটাও বাদ দিয়ে দিলে হুজুগে। আমি মাথা খাটিয়ে কত শ্রম দিয়ে আবারও কোচিংয়ে নিয়ে যেতে উদ্যত হলাম। তোমার নজরে এটা পড়ল না? কেবল দেখলে আমার টাকার খোটা, আমি তোমার শত্রু। তারপর প্রপোজ করলাম, প্রত্যাখ্যান করে দিলে। অসভ্য লম্পট বলে তাড়িয়ে দিলে। আমি খারাপ, আমি বখাটে, আমি সব। তোমাকে কাছে না পেলে মরে যাচ্ছিলাম যে অন্য কারো হয়ে যাবে এই ভয়ে পাগল পাগল লাগতো নিজেকে, তাই পাগলামি করতাম। তোমার পছন্দ ছিল না আমার পাগলামি, সরিয়ে দিতে বারবার সরেও গেলাম। কিন্তু এখন কাকে বেছে নিলে নীরদ? সে তোমাকে এই অবধি নামিয়ে আনলো, এই অবধি। শেষের কথাটা ভীষণ আক্ষেপের সাথে বলল। আমি কেবল অবাক নয়নে ওর দিকে তাকিয়ে। ওর গা কেন কাঁপছে, কথাবার্তাও ভীষণ অসংলগ্ন। সন্দেহের বশে আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর দিকে। আমার এমন দৃষ্টি দেখে চট করে ও স্বাভাবিক রূপে ফিরে চেষ্টা করলো। বাহু ছেড়ে দিয়ে ছোট্ট শ্বাস ফেলে সরে দাঁড়িয়ে নরম গলায় বলল, আই এম সরি, প্রয়োজনের চাইতে বেশি কথা বলে ফেললাম বোধহয়। ওর কথাবার্তা শুনে আমার সন্দেহ গাঢ় হতে লাগলো। ঠিক ভুল যাচাই করার জন্য আগ্রহী হয়ে কিছুটা এগিয়ে গেলাম আমি ওর কাঁধে ঝোলানো ব্যাগের দিকে। ওই ব্যাগটা কিছু একটা আছে। ওপাশ ফিরে আমায় এগুতে দেখে ভ্রুকোচকে ঝুঁকে এলো আমার মুখের উপর। জিজ্ঞেস করলো, কাছে আসো কেন? ওর কথা বলা মাত্র একটা বাজে গন্ধ নাকি এলো আমার ধারণাই তবে ঠিক। সরে গিয়ে দুর্বল কণ্ঠে বললাম, আপনি ড্রাঙ্ক? আমার প্রশ্নে ও প্রথমে হাসলো, তারপর মাথা দুলিয়ে বলল, বুঝলে কিভাবে? খুব বেশি খাইনি তো আজ, অল্প খেয়েছি, এই এতটুকুন। বুড়ো আর তর্জনী আঙুল দিয়ে পরিমাপও দেখালো সে। আমি হতাশার শ্বাস ছেড়ে বললাম, আপনি বেশ অদ্ভুত কিসিমের নেশাখোর। নেশাও করেন আবার চোখ কেন খোলা রাখেন, স্ট্রেঞ্জ। আমি ইস্টেন্স জন্যই আমার নাম ইন্তিসার, দ্য গ্রেট ইন্তিসার ইলহাম। পুরো পৃথিবীতে শুধু এক পিসি আছে। হাসতে হাসতে সাইড হয়ে পূর্বের মতো ব্যাগ থেকে সেই বোতলটা বের করে তাতে চুমুক দিল ইন্তিসার। বুঝতে পারলাম ওটাতেই মদ আছে। একবার মনে হলো জিজ্ঞেস করি, শুনেছি মদ খেলে নাকি জীবনের সব দুঃখ পালিয়ে যায়। আপনার কি দুঃখ পালাচ্ছে? পালালে আমাকেও না হয় একটু দিন, আমিও আমার দুঃখগুলোকে ছুটি দিই একটু। কিন্তু কি মনে করে জিজ্ঞেস করলাম না, জিজ্ঞেস করলাম অন্য কিছু। এত রাতে আপনি এখানে কেন? হুম? না শুনতে পেয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো সে। বললাম, এত রাতে এখানে কেন আপনি? তোমাকে বাঁচাতে এসেছি। আমাকে বাঁচাতে? বিস্মিত হলাম আমি। আমায় বিস্মিত হতে দেখে ও হেসে উঠল। জাস্ট কিডিং, আমার অফিস তো ওদিকে। ওইদিকে? কোন দিকে? ওই তো। আঙুলে ইশারা করে পেছনে দেখালো। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম সারি সারি দোকানপাট ছাড়া আর কিছুই নেই ত্রিসীমানায়। কিন্তু এইখানে তো কোনো অফিস টাইপ কিছু নেই। পাগল, এখানে থাকবে কেন? আমার অফিস তো আরো 2 কিলো দূরে। 2 কিলো? আপনি কি হেঁটে হেঁটে এত দূর এলেন? হুম। কিন্তু আপনার বাসাটা তো এই রোডে নয়। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম আমি। সে কিছু বলল না, কেবল হাসলো। আচ্ছা নীরদ, একটা প্রশ্ন করি। করুন। ভাবির উপর এখনো রাগ? ওর প্রশ্ন শুনে আমি মাথা নিচু করে ফেললাম, ছোট্ট শ্বাস ফেললাম, বললাম, না। সেও উদাস হয়ে পড়ল। রাগ করে থেকো না। মৃত্যু পথযাত্রী কারোর উপর রাগ করে থাকতে নেই। চমকাবার পালা এখন আমার। আপা মৃত্যু পথযাত্রী? এসব কি বলছে ও? হতভম্ব হয়ে আমি প্রশ্ন করলাম, কি সব বলছেন আপনি? আপা মৃত্যু পথযাত্রী? হুম। এদিকে তাকান প্লিজ, কি হয়েছে আমার আপার বলুন। হাত ধরে আমার দিকে ফেরালাম তাকে আমি। চোখ দিয়ে অবিরাম জল গড়াচ্ছে আমার। ইন্তিসার আমার প্রশ্নের উত্তর দিল না, পাল্টা প্রশ্ন করলো আমায়। তুমি যাবে তাকে দেখতে? যাব, অবশ্যই যাব। এক্ষুনি নিয়ে চলুন আমায় প্লিজ। নিয়ে যাব, কিন্তু একটা শর্ত। ওখানে গিয়ে কোনো কান্নাকাটি করা যাবে না, ইউসা ভয় পেতে পারে। ঠিক আছে, কাঁদবো না, একটুও কাঁদবো না।
চোখ মুছতে মুছতে বললাম আমি। পথে কোনো যানবাহন দেখতে পাচ্ছি না, তাছাড়া আমার কাছে টাকাও নেই। তুমি হেঁটে যেতে পারবে আমার সাথে? আমি মাথা নেড়ে বোঝালাম পারবো। প্রায় 1.5-2 ঘন্টা হাঁটার পর ইন্তেশার আমাকে একটা 3তলা বাড়ির সামনে নিয়ে এলো। রাতের অন্ধকারে আশেপাশে চোখ বুলিয়ে মনে হলো এখানকার সব বাড়ি এমন ছোটখাটো আকৃতির। পথের ওপাশে বোধহয় একটা বস্তিও আছে। ও আমাকে এরকম একটা জায়গায় কেন নিয়ে এলো? ওদের বাড়ি তো এখানে নয়। তাহলে? হাজার খানেক প্রশ্ন মাথায় নিয়ে আমি ওর পেছনে দাঁড়িয়ে, ও বোধহয় বুঝতে পারলো আমার সংশয়। কলাপসিবল গেটটা খুলতে খুলতে ঘাড় ফিরিয়ে খুব শান্ত স্বরে বলল, তোমার মনে এখন অনেক প্রশ্ন, জানি। সব প্রশ্নের উত্তর পাবে ধীরে ধীরে। এখন এতটুকুন জেনে রাখো, এখানে আমরা থাকি। ইন্তেশারে এবারে কণ্ঠস্বর আমার কাছে অপরিচিত ঠেকলো। এই মুহূর্তে ওকে আবারও স্বাভাবিক লাগছে আমার। কিছুক্ষণ পূর্বের অসংলগ্ন ছেলেটা এ নয়। অদ্ভুত। ছেলেটা কি দ্বৈত সত্তার অধিকারী হয়ে গেছে নাকি? 3তলা বাড়িটার দোতলায় থাকে ইন্তেশার। বাড়িটা যে বেশ পুরনো, এর উঁচু উঁচু সিঁড়ি ভাঙতে গিয়েই বোঝা গেল। সদর দরজার সামনে দাঁড়িয়ে ইন্তেশার আমায় আরেকবার সতর্ক করে দিল, কোনো কান্নাকাটি নয়। আমি সুবোধের মতো মাথা নেড়ে তাকে আশ্বস্ত করলাম, কাঁদবো না, সমস্যা নেই। কিন্তু শুধু মুখে বললেই হবে? আমার তো সেই কখন থেকে বুকের ভেতর ভাঙচুর হচ্ছে, গুমড়ে মরছি আমি। কে জানে আপাকে কোন অবস্থায় দেখবো আমি। ওদের কলিং বেলটা বোধহয় নষ্ট। সোজা দরজাতেই নক করে ডাকলো ইন্তেশার। দুবার নক হতেই ভারী ছিটকিনি নামার শব্দ হলো। আমি আড়ালেই দাঁড়িয়ে রইলাম, কে জানে ওপাশে কাকে দেখবো। তবে ভয়ঙ্কর কাউকে দেখা গেল না। দেখলাম ইশিয়াপু এসে দরজা খুলেছে। সেও এখানেই থাকে। ঘর থেকে মৃদু আলো আসায় আমাকে খানিক দেখা যাচ্ছিল, কিন্তু সে বোধহয় খেয়াল করেনি। কোমরে হাত রেখে ইন্তেশারকে জেরা করতে শুরু করলো।